একটা ঘটনা এই সময় ঘটে। জগন্নাথ দেবকে যখন সিংহাসন থেকে নামাচ্ছে, নামিয়ে টেনে নামিয়ে নিয়ে এসে তারপরে সবাই মিলে ধরে তোলা হয় ঠাকুরজি। সেই সময় যে দড়ি দিয়ে টানা হচ্ছিল সে দড়িতে গেল ছিঁড়ে। কিন্তু সেদিন প্রভু মন্দির ছেড়ে সেই ভক্তজনের মধ্যে রাস্তায় নামে। কারো চোখ দিয়ে জল ঝরছে, কারো বা কণ্ঠরুদ্ধ। প্রণাম বন্ধুরা, আজ আপনারা দেখছেন পূর্ব বর্ধমানের কুলিন গ্রামের বিখ্যাত রথযাত্রা। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথটি বর্তমানে চারদিকে 4টি সিংহ ও মধ্য ভগবানের উপবাসিষ্ট স্থানের ওপর একটি বড় সিংহ অর্থাৎ মোট 5টি সিংহ রয়েছে। এই বিশাল রথটি নির্মাণ হয় 1362 থেকে 1363 বঙ্গাব্দে। এই কুলিন গ্রামের রথ প্রায় 550 বছরের প্রাচীন। কথিত আছে পুরীর রথের সাথে কুলিন গ্রামের রথের একটি সরাসরি মিল পাওয়া যায়। শ্রী মালাধর বসুর পুত্র সত্যরাজ খান শ্রী চৈতন্য দেবের বিশেষ ভক্ত ছিলেন। শ্রী চৈতন্য দেবী সত্যরাজ খানকে পুরীর জগন্নাথ দেবের রথের জন্য কুলিন গ্রাম থেকে দড়ি নিয়ে আসার নির্দেশ দেন। এখনও অবধি এই গ্রাম থেকে রথের দড়ি না গেলে কোনো বছরই পুরীতে রথ টানা হয় না। কুলিন গ্রামের যে বিখ্যাত রথ, তো এটা নিয়ে কিছু ডিটেলটা বলুন। কুলিন গ্রামের খ্যাতিটি ছড়িয়ে পড়ে আজ থেকে 550 বছর আগে। এই কুলিন গ্রামের বসু পরিবারের বিখ্যাত ভক্ত কবি মালাধর বসুর সময় থেকে। মালাধর বসু ছিলেন একধারে কবি, একধারে ভক্ত, আর একধারে তিনি গৌড়ের পাঠান সম্রাটদের সুলতানদের সঙ্গে সংযুক্ত। তিনি ভাগবতের 10ম স্কন্ধ অনুবাদ করে নিজের ভাব ভক্তি ভাবনা চিন্তা দিয়ে শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা করলেন। এই কাব্যের মধ্যে কি আছে না, শ্রীকৃষ্ণের জন্ম থেকে একবার মৃত্যু পর্যন্ত ওই ভাগবতের আকারে, ভাগবতে যেমন লেখা আছে সেই মতো ভাবে পড়া। এই কৃষ্ণ বিজয়, শ্রীকৃষ্ণ বিজয় কাব্য তৎকালে একটা বিরাট আলোড়ন তুলল। তার কারণ হচ্ছে শ্রীকৃষ্ণের লীলা কাহিনীগুলি কেবলমাত্র শিক্ষিত পণ্ডিত মহলের মধ্যেই সেটা বিধৃত ছিল, জ্ঞাত ছিল। সাধারণ মানুষের কাছে সব কিছু জানা ছিল না, কারণ তখন তো সব সমস্ত ব্যাপার। উনি এটা বাংলায় অনুবাদ করার ফলে সর্বস্তরের মানুষের কাছে কৃষ্ণের লীলা কাহিনীগুলি পৌঁছে যাবার সুযোগটা এসেছে। সঙ্গে সঙ্গে কীর্তনিয়ারা, বিভিন্ন গায়কেরা সব এসে বিভিন্ন লীলা কাহিনী কপি করে নিয়ে গিয়ে তারা কীর্তনের আসরে গাইতে লাগল। এইবার গ্রামে গ্রামে ওই হরি সংকীর্তন, কৃষ্ণ কাহিনী প্রচার মুখে মুখে চলতে লাগলো। তেমন না, নাম সংকীর্তন ইত্যাদিতে একটা বিরাট ব্যাপক আলোড়ন সৃষ্টি হল এর ফলে। আর সেই সময় ওই মালাধর বসু, উনি গুণরাজ খান উপাধি পেয়েছিলেন ওই নবাব দরবার থেকে। তার মধ্যম পুত্র লক্ষ্মীকান্ত বসু, একেও নবাব দরবার থেকে একটা উপাধি দেওয়া হয়েছিল সত্যরাজ খান। মালাধর বসুর দ্বিতীয় পুত্র। এই সত্যরাজ খানও ছিলেন পরম ভক্ত। তার পুত্র আবার রামানন্দ বসু, তিনি ছিলেন তো আরো পরম ভক্ত। চৈতন্যদেবের অন্যতম ঘনিষ্ঠ পার্শ্ব রামানন্দ বসু। যাই হোক, সেই সত্যরাজ খান নবাবী ফরমান বলে, গৌড়ের পাঠান সুলতানের ফরমান বলে এই এলাকার জমিদার হিসেবে পরিগণিত ছিলেন। এবং কুলিন গ্রামের নবাবের একটি দুর্গ, কাঁচা দুর্গ তৎকালে নির্মিত হয়েছিল, এবং সেই দুর্গের দায় দায়িত্বও দিয়ে হয়েছিল ওই সত্যরাজ খানের উপর। তাহলে একদিকে রাজনৈতিক গুরুত্ব, একদিকে তার নিজস্ব বিদ্যা বুদ্ধি এবং কর্মদক্ষতা ইত্যাদির জন্য ওই গৌড় দরবার থেকে তাকে সত্যরাজ খান উপাধি দেওয়া হয়েছে। ঠিক এই সময়
যমন হরিদাস উনি কুলিন গ্রামে এলেন। এসে ওই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে একটা নানা ধরনের বৃক্ষ সমন্বিত এলাকায়, ওটা একদম বলতে গেলে সেই প্রাচীনকালের আশ্রমের মতনই বিভিন্ন বনপালায় ভর্তি ছিল, বড় বড় গাছ, সেইখানে নির্জন জায়গায় তিনি তপস্যা শুরু করেছিলেন। বেশ কিছুদিন ছিলেন এবং নাম প্রচার শুরু করলেন। পরিবারের বহু ভক্ত তার শিষ্যত্ব গ্রহণ করল। সত্যরাজ খান রামানন্দ ওই ওদেরই কাছে এই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন। এইবার সত্যরাজ খানের প্রচেষ্টা, রামানন্দের উৎসাহ উদ্দীপনা এবং কর্মদক্ষতা সব কিছু মিলিয়ে কুলিন গ্রামে নাম সংকীর্তন, হরিনামের দল, যাত্রাগান ইত্যাদি নানা ধরনের কৃষ্ণ কথা প্রচারের উপকরণগুলো সৃষ্টি হয়েছে, যার ফলে কুলিন গ্রাম সেই সময়ে অন্যতম প্রধান বৈষ্ণব কেন্দ্রে পরিণত হয়েছে। অতএব কুলিন গ্রামকে মানে বৈষ্ণবের ভাষায় বলা যেতে পারে শ্রীপাঠ নয়, মহাপাঠ। অর্থাৎ পাঠের মধ্যেও বিশিষ্ট পাঠ, মহাপাঠ। তাই সেই সত্যরাজ খান হরিদাস ঠাকুরের কৃতিত্ব, সত্যরাজ খানের আমন্ত্রণ এবং চৈতন্যদেবের কুলিন গ্রামের কথাগুলো তিনি শুনেছেন এবং মালাবর বসু শ্রীকৃষ্ণ বিজয় তিনি করেছেন। এইসব টানে পুরী যাবার আগে তিনি এই বাংলার বিভিন্ন বৈষ্ণব প্রধান অঞ্চলগুলি পরিদর্শনে বেরিয়েছিলেন। সেই সূত্রে কুলিন গ্রামে এসে পৌঁছলেন এবং তিনি ছিলেনও 3 দিন। উৎসব কীর্তন ইত্যাদি বেরিয়েছিলেন। এরপরে তিনি পরবর্তীকালে চৈতন্যদেব পুরী চলে যান আর বাংলায় ফেরেন। তখন এই আমাদের কুলিন গ্রামের কীর্তনীয় সম্প্রদায়, সত্যরাজ খান, রামানন্দ বসু এবং অন্যান্য আরও ভক্তবৃন্দ, এরা সবাই পুরীতে রথের সময় যেতেন এবং প্রায় মাসাধিককাল সেখানে থেকে তারপরে ফিরে আসে। তখন এই জগন্নাথের প্রতিষ্ঠা হয়নি। তারপরে বেশ কয়েক বছর যেতে লাগলেন। একটা ঘটনা এই সময় ঘটে পুরীর মন্দিরে, জগন্নাথ মন্দির। কি জগন্নাথ দেবকে যখন সিংহাসন থেকে নামাচ্ছে, নামিয়ে টেনে নামিয়ে নিয়ে এসে তারপরে সবাই মিলে করে তোলা হয় ঠাকুরজি। সেই সময় যে দড়ি দিয়ে টানা হচ্ছিল সে দড়িতে গেল ছিঁড়ে। চৈতন্যদেব তখন সত্যরাজ খানকে বললেন, আজই হয়ে গেলে তুমি পট্টডড়ির সেবাই। এই যে পট্টডড়ি যেটা জগন্নাথকে টানার জন্য ব্যবহার করা হচ্ছে, বা জগন্নাথ রথে যখন বসে ওই দড়ি বাঁধা হয়, ছিঁড়ে গেল, তোমাকে নমুনা দিচ্ছি। তোমাদের ওই মুর্শিদাবাদ, বীরভূম ইত্যাদি অঞ্চলে যে রেশম পাওয়া যায়, সেই রেশম দিয়ে সুন্দর করে তৈরি করে এই মতো প্রতি বছর রথের সময় আসে। সেই থেকে পট্টডড়ির সেবায় যে বসু পরিবার এবং বরাবর চলে আসছে পুরুষোত্তমে। এখন অবশ্য বন্ধ হয়ে গেছে, কারণ চারিদিকে সব বংশধর কোথায় কে ছিটিয়ে পড়েছে, কেউ আর স্পটে নেই। যাই হোক না কেন, এরপর ঠিক আরো কয়েক বছর গেল, সত্যরাজ খান আর পুরীতে যেতে পারলেন না। রামানন্দ যেতেন এবং অন্যান্য ভক্তবৃন্দ যেতেন, উনি যেতে পারলেন না। কেন না, আসন্ন মুঘল আক্রমণ। এটা পিরিয়ডটা কোন সময়? ঠিক মানে পানিপথের প্রথম যুদ্ধে কিছু আগের ঘটনা, অর্থাৎ 1518-20 মধ্যে। উনি আর যেতে পারলেন না, কারণ রাজনৈতিক চাপ আছে। তো ওরা দুর্গগুলোকে সব নতুন করে ওরা আবার মুখ তমুক যন্ত্রী ইত্যাদি অস্ত্রশস্ত্র সব জড়ো করা, মুঘল আক্রমণ প্রতিরোধ করার জন্য সত্যরাজ আর যেতে পারলেন না। এইখানেই জগন্নাথ মন্দির, জগন্নাথের প্রতিষ্ঠা করলেন। সেই থেকে এই জগন্নাথ। এর আগে হয়েছে
গোপাল মন্দিরে, গোপেশ্বর মন্দিরে আরো আগে ওদেরই বংশের প্রতিষ্ঠা, শিবাজী মন্দির ওদেরই পূর্বপুরুষদের প্রতিষ্ঠা, ওই বসু বংশ, অতি প্রাচীন বংশ। তা সেই থেকেই আজকে আমার হিসাব অনুযায়ী 1518 থেকে 1520 মধ্যে আমাদের এই জগন্নাথ দেবের প্রতিষ্ঠা হয়। তা যদি হয় তাহলে আজ থেকে 504-5 বছর আমাদের এই জগন্নাথ দেবের বয়স, এইটাই আচ্ছা। সেই থেকেই চলে আসছে, সেই থেকেই প্রচার হচ্ছে, এখন নানাভাবে প্রচার হয়েছিল, আরো ব্যাপকভাবে হয়েছে। এই হলো জগন্নাথ দেবের প্রতিষ্ঠা। এবার রথ, উনি জগন্নাথ দেবের প্রতিষ্ঠা করলেন, ওর মনের ইচ্ছেটা পূর্ণ হলো, ওখানে যেতে পারলাম না, প্রভুকে এইখানে স্থাপন করে এইখানে দিয়ে। কিন্তু রথটা এটা আমার নিজস্ব মত এবং ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমি বলছি যে সেই সময় থেকে পুরীতে যেভাবে রথ চালানো হতো বা পুরীর নিরাপত্তা যেভাবে সুরক্ষিত, এইসব অঞ্চলে তো পাচ্ছিল না। তখন মুসলিম আমল, তাই না? প্রকাশ্যে হিন্দুরা ঠাকুর দেবতা নিয়ে মাতামাতি করবে, এটা কখনোই সম্ভব ছিল না। এটা তিনি ভালোই বুঝতেন, কারণ তিনি তো সম্পৃক্ত মুসলিম দরবারের সঙ্গে। তিনি তখন রথ চালানোর ব্যবস্থা করেন, সবই করে গেছিলেন, সেবা পুজো সবই। রথটা শুরু হলো মোটামুটি আমাদের এই রথটা হচ্ছে এখন 3 নম্বর রথ। এটার বয়স হয়ে গেছে প্রায় 65 বছর। এখন দেখলে মনে হয় নতুন, এখন কয়েকশো বছর চলে যাবে। কিন্তু আগের রথগুলো সেগুলোর এই শেড ছিল না, ফলে ওই ফাঁকা জায়গায় জলে ঝড়ের মধ্যে রোদের মধ্যে পড়ে থাকতো। সেগুলো এক একটার স্থায়িত্ব 75-80 বছরের বেশি যায়নি, যদিও কঠিন শালকার দিয়ে তৈরি ছিল। তা যদি হয় তাহলে মোটামুটি আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই রথের বয়স হচ্ছে এই 1800 খ্রিস্টাব্দের প্রথম দশকে, যখন মানে হিন্দু ধর্মের ক্ষেত্রে একটা এই সংস্কার আন্দোলন শুরু হলো, বিভিন্ন মহাপুরুষদের আবির্ভাব হলো, কেমন ইংরেজ আমল শুরু হয়েছে। হ্যাঁ, কাজী হিন্দুরা একটা প্রাণ ফিরে পেল। ওই তো মুসলিম আমলের সেই জনতাকে কাটিয়ে তখন তারাও নিজেদের ধর্মীয় উৎসব অনুষ্ঠানগুলি নিয়ে লাগলো। ওদিকে ব্রাহ্ম ধর্ম, এদিকে আমাদের হিন্দু ধর্মের উপর উত্থান সূচনা হলো, রামকৃষ্ণ টামকৃষ্ণ সব পড়ে পড়ে আসছে, বিদ্যাসাগর সবাই আসছে। সেই সময় আমাদের এই রথে, আমার হিসাব অনুযায়ী আমার মধ্যে সেই সময় আমাদের এই কুলিং গ্রামের অধিবাসীরা, তৎকালীন অধিবাসীরা রথের পরিকল্পনা করেছিল। তা যদি হয় তাহলে ধরুন 1800 খ্রিস্টাব্দের প্রথম দশকে যদি ধরি, তাহলে আজকে 220-24, হ্যাঁ 220-25 বছর রথ হচ্ছে এই। আর সেই থেকে রথের সময় আস্তে আস্তে, তখনকার দিনে এত লোক প্রচার ছিল না, তো স্থানীয় লোকেরাই আসছেন। এখন কিন্তু দূর দূরান্ত থেকে বহু লোক প্রতি বছর আসছেন, গাড়ি ঘোড়ার সুবিধা হয়ে গেছে, রাস্তাঘাটের সুবিধা হয়ে গেছে, নদীর প্রচারটাও বেশি হয়েছে, কাজেই এখন ব্যাপক ভিড় হচ্ছে। এইবার এই যে রথ, এই জগন্নাথ দেবের যে রথযাত্রা, এর পিছনে যে যত পৌরাণিক কাহিনী থাক না কেন, এই যে ভক্ত আর ভগবানের মধ্যে যে একটা ঘনিষ্ঠ উপায়, এইটা রথযাত্রাকে কেন্দ্র করেই কিন্তু খুব ভালোভাবে গড়ে ওঠে। ভক্তরা আসেন, সারা বছর ধরেই আসছেন, মন্দিরে প্রভু বসে আছেন, তাকে দেখছেন। কিন্তু সেদিন প্রভু মন্দির ছেড়ে সেই ভক্তজনের মধ্যে রাস্তায় নামে ভক্তজনকে ধরা দিচ্ছে। সে যে কি দৃশ্য, তখন ঠাকুর এখান থেকে নামে একটা হয়ে থাকে, ছেলে ছুলে সরিয়ে চারিদিক থেকে সব কীর্তনীয় দল, মানে সে একেবারে দিচ্ছে, দিয়ে ফাটাফাটি করছে। তার সঙ্গে ঠাকুরের সঙ্গী যারা আলাউল নৃত্য গীত করছে,
তার সঙ্গে ভক্তরা এক দৃষ্টে সেই ভগবানকে দেখছে, কারো চোখ দিয়ে জল ঝরছে, কারো বা কণ্ঠ রুদ্ধ, বাক্য স্ফুরণ হচ্ছে না, কেউ এক দৃষ্টে চেয়েছে যেন সেই রূপ সাগরে ডুব দিয়েছে, অরূপ রকমের সাগরে ডুব দিয়েছে। এই যে দৃশ্যগুলো, এই ভক্ত ভগবানের একটা প্রচ্ছন্ন লীলা, রথযাত্রার মাধ্যমে ভালো করে প্রত্যক্ষ করা যায়। আমরা অনেক পুজো করি, অনেক মাতামাতি করি, কিন্তু ভক্তি যে একটা রমণীয় আবেশ, একটা ভাব, এটা কিন্তু এই রথের সময় সেই রথস্থ ভগবানকে ভক্তজনের মধ্যে দিয়ে সেটা ফুটে ওঠে। ভক্ত আর ভগবানের একটা প্রচ্ছন্ন লীলা, এইটাই তো জগন্নাথের মাহাত্ম্য।